ওকে, তো দেখো আজকে আমরা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট জিনিসটা কি সেটা বুঝবো এবং তার এক্সাম্পল করব। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের মানে এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, তো আমরা দেখব কিভাবে আমরা এটাকে ইউজ করছি। দেখো, তো কম্পাউন্ড ইভেন্ট বা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে। সো দেখো, আমাদের ধরো দুটো স্যাম্পল স্পেস আছে S1 আর S2। তো স্যাম্পল স্পেসের করেসপন্ডিং দুটো ইভেন্ট হয়, এই এক্সপেরিমেন্ট হয়, র্যান্ডম এক্সপেরিমেন্ট। দুটো আলাদা আলাদা র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে E1 E2, তাদের করেসপন্ডিং স্যাম্পল স্পেস আছে S1 S2। ওকে, আমরা কি করছি, এই দুটোকে একসঙ্গে কম্বাইন করছি, যার ফলে কম্পাউন্ড ইভেন্ট পাচ্ছ তোমরা। ঠিক আছে, সো এই দুটোকে কম্বাইন করা হচ্ছে কিভাবে, জাস্ট আমরা কি করছি, স্যাম্পল স্পেসটা S1 ক্রস S2, তার মানে কি দুটো একসঙ্গে ঘটছে। ঠিক আছে, তো যেমন ধরো একটা কয়েন টস করলে আমরা পাই H আর T। এবার যদি দুটো কয়েনকে টস করি, তার মানে দুটোকে আলাদা আলাদা তুমি যদি ইভেন্ট ভাবো, তাহলে কি হবে, ওদেরকে কম্বাইন করা হচ্ছে, মানে দুটো একসঙ্গে টস করা হচ্ছে। সো তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বা কম্পাউন্ড ইভেন্ট। বোঝা গেল? সো এইভাবে আমরা কম্পাউন্ড স্যাম্পল স্পেস তৈরি করতে পারি S1 ক্রস S2 করে। ঠিক আছে, এবার এর যে সাবসেটগুলো হবে তাহলে সেগুলো আমাদের কম্পাউন্ড ইভেন্ট বলতে পারি, কারণ একটা A1টা আসছে S1 এর সাবসেট, A2 আসছে S2 এর সাবসেট। আচ্ছা, এইবার দেখো এই ধরনের সাবসেট যদি হয় A1 ক্রস A2, ঠিক আছে, তার মানে দেখো S1 ক্রস S2 এর এলিমেন্টগুলো কীরকম দেখতে হয়, সেই রকম দেখতে হয় S, T টাইপের হবে, যেখানে Sটা থাকবে এখান থেকে S1 থেকে আর Tটা থাকবে S2 থেকে, এরকম থাকবে। তার মানে এবার যদি এটাকে অনেক সময় তুমি ক্রস আকারে লিখতে পারো, আবার সব সাবসেটকে S1 ক্রস S2 সব সাবসেটকে A1 ক্রস A2 আকারে লেখা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে ধরো R ক্রস R, তোমরা ভালো করে জানো R মানে রিয়েল লাইন, তো R ক্রস R সমান R2, সেটা হয় প্লেনটা, তাই না, এটা এরকম প্লেন হয়। এবার আমরা এইরকম সেট যদি নিই 0 1, এই ক্রস 2 3, তার মানে কি হবে, তাহলে এইখানে 0 2 1 এরকম একটা থাকবে, আর এইদিকে থাকবে 2 3 এই ওপরের দিকে। তাহলে এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল পাবো, এইরকম, যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা পাবো, এই রেক্ট্যাঙ্গেলটা এটা হচ্ছে 0 1 ক্রস 2 3। ঠিক আছে, কিন্তু যদি আমরা সার্কেল টাইপের সেট নিই, সার্কেল টাইপের সেট যদি নিই এইরকম, এইটাকে তুমি কিন্তু ক্রস আকারে লেখা যাবে না। ঠিক আছে, ক্রস আকারে লেখা যাবে না। তাহলে ক্রস আকারে কাদেরকে লেখা যায়, যেগুলো রেক্ট্যাঙ্গেল টাইপের হয় সেগুলোকে ক্রস আকারে লেখা যায়। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টাইপের সেটগুলো যদি নিই A1 ক্রস A2, তাহলে সেটাকে আমি প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 এইভাবে ডিফাইন করছি। ডিফাইন করে আমরা কি পাচ্ছি, এবার দেখো এইটা যদি ডিফাইন করি তাহলে আমি এই সার্কেলটাকেও, সার্কেলের প্রবাবিলিটিও বের করতে পারবো। কি করে, সার্কেলের প্রবাবিলিটি বের করার জন্য এইটাকে ইন্টিগ্রেশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা ছোট্ট যদি আমরা বক্স নিই, হ্যাঁ, সেটা হচ্ছে dx dy। এবার প্রত্যেকটা dx dy এর আলাদা প্রবাবিলিটি থাকবে, সেই প্রবাবিলিটিগুলোকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেশনের টেকনিক দিয়ে আমরা কিন্তু সার্কেল টাইপের প্রবাবিলিটি বের করতে পারবো। এটা হচ্ছে আমরা আরও পরে শিখবো এই ধরনের ক্যালকুলেশন। ঠিক আছে, আজকে আমরা শিখবো না, আজকে আমরা একটু ইজি টাইপের জিনিসগুলো শিখবো, কঠিনগুলো পরে শিখবো। ঠিক আছে, কিন্তু এটা খুব দরকারি, হ্যাঁ, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, তো এই জিনিসগুলো আমরা পরে শিখবো ভালো করে। তো আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে রাখলাম। ওকে, যারা বুঝতে পারছো না তাদের কোনো অসুবিধা নেই, এটা আমরা পরে আবার দেখব। ঠিক আছে, তো সেটাই বলেছি যে ফর অল আদার টাইপস অফ সেট উই শ্যাল ইউজ ইন্টিগ্রেশন টেকনিক। ঠিক আছে, তোমরা ভালো করে জানো যে এইটার যদি এরিয়া আমরা বের করি, কিভাবে করি, ডাবল ইন্টিগ্রেশন dx dy, তাই না, dx dy এর সঙ্গে জাস্ট আমি যদি করসপন্ডিং dx dy এর প্রবাবিলিটিটা এখানে লিখে দিই, তাহলে পুরোটার উপরে যখন আমরা ইন্টিগ্রেশন করব ওভার দ্য সার্কেল, তখন আমরা পেয়ে যাব
টোটাল প্রবাবিলিটি। এইভাবে আমরা ইন্টিগ্রেশন টেকনিক দিয়ে প্রবাবিলিটি বের করতে পারবো, সেটা আমরা পরে করব, ইন্টিগ্রেশনের টেকনিকটা পরে একদম করব ভালো করে। তো এইটা করার মজা কি, এইটা এইভাবে যদি আমরা ডিফাইন করি, অন্যভাবেও ডিফাইন করা যায় বাট আমরা সেটা ইউজ করব না, আমরা এইভাবে যদি ডিফাইন করি যে রেক্ট্যাঙ্গেল টাইপের প্রবাবিলিটিগুলো জাস্ট করসপন্ডিং প্রবাবিলিটিগুলোর গুণফল আকারে হয়ে যাবে। তো এটা করে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে A1 আর A2কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি, তাই না, ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি। এইটা এইভাবে ডিফাইন করা মানে ইন্ডিপেন্ডেন্ট ধরে নেওয়া, আর ইন্ডিপেন্ডেন্ট ধরা মানে এইভাবে ডিফাইন করতে হবে, ঠিক আছে। তো এইভাবেই আমরা ডিফাইন করছি, করে তাহলে আমরা পুরো S1 ক্রস S2 যে কোনো সাবসেটের প্রবাবিলিটি আমরা বের করতে পারবো ইউজিং ইন্টিগ্রেশন টেকনিক, ঠিক আছে। তো আমরা একটা কম্পাউন্ড স্যাম্পল স্পেস পেলাম এবং তার যে কোনো সাবসেটের প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। কিভাবে বের করব সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। তো আপাতত আমরা যদি এবার ডিসক্রিট ব্যাপারটা হয় তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়, জাস্ট করসপন্ডিং সাম নিতে হবে, এলিমেন্টগুলোর সাম নিয়ে নিলেই হয়ে যাবে। সো আমরা মেনলি আজকে ডিসক্রিটটা নিয়ে ডিসকাস করব, যার ফলে আমরা কন্টিনিউয়াস কেসটা পরে ডিসকাস করব যখন আমরা র্যান্ডম ভেরিয়েবল বলবো তখন। ওকে, তো যেমন ধরো আমি বলছিলাম যে একটা কয়েনকে যদি আমরা একবারের বেশি টস করি তাহলে আমরা জয়েন্ট স্যাম্পল স্পেস পেতে পারি, আর এইভাবে যে ইভেন্টগুলো পাচ্ছি সেটা জয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট হচ্ছে, ঠিক আছে। জয়েন্ট হচ্ছে মানে বুঝতেই পারছো যে একের বেশি হচ্ছে বলে জয়েন্ট, আর এইভাবে ডিফাইন করেছি বলে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি তোমাদের জাস্ট আইডিয়াটা রাখা উচিত, এখান থেকে মানে ডেফিনেশন তো আসবে না, তোমাদের এই আইডিয়াটা মনে রাখা উচিত। ওকে, তো আমরা এবার এখান থেকে অঙ্ক করব, ঠিক আছে। তো অঙ্কগুলো আমাদের কাছে বেশি বেশি ইম্পর্টেন্ট। সো দেখো, লেট এ ডাইস অ্যান্ড এ কয়েন আর থ্রোন, ধরো একটা অ্যাকচুয়ালি এটা ডাই হবে বাট ঠিক আছে। সো ডাই অ্যান্ড কয়েন আর থ্রোন মানে একটা লুডোর ছক্কা আর একটা কয়েন, দুটোকে একসঙ্গে ধরো তুমি চালালে, তাহলে কি হবে, এবার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যান্ড ইভেন নাম্বারস, মানে ডাইসে তোমার ইভেন নাম্বার থাকবে আর কয়েনে হেড থাকবে, অ্যাটলিস্ট একটা হেড থাকবে, একটাই হেড হবে এখানে, কারণ একটাই যেহেতু কয়েন আছে সো একটাই হেড হবে, অ্যাটলিস্ট একটা হেড বলার না বললেও পারতো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এর প্রবাবিলিটিটা কী হবে, এটা খুব সিম্পল ব্যাপার, তোমার ডাইতে থাকে তোমার টোটাল 6টা, হ্যাঁ, তো এখানে থাকে তোমার টোটাল 6টা নিচে ইনটু, আর কয়েনে তোমার দুটো অপশন থাকে হেড অ্যান্ড টেল, সো তোমার স্যাম্পল স্পেসে তোমার টোটাল হচ্ছে 6 × 2 12, ঠিক। এবার একটা হেড, তো হেড তো একভাবেই পড়তে পারে, হ্যাঁ, দুটোর মধ্যে একটা, আর আর ইভেন নাম্বার, এদিকে ইভেন নাম্বার কটা চান্স আছে বলো, কতভাবে ইভেন নাম্বার পেতে পারি আমরা, একটা লুডোর ছক্কা যদি চালো তাহলে তুমি কটা ইভেন নাম্বার পেতে পারো, ম্যাক্সিমাম কটা আছে ইভেন নাম্বার, তিনটে আছে। আর এদিকে তার মানে ডাইসে তোমার 3 থাকতে হবে আর কয়েনে হেড থাকতে হবে, তো এই তিনটেই তো তোমার চয়েস, রাইট। সো এটা কি হলো 3 × 1, তাই না। সো আমার প্রবাবিলিটি কত হলো, 3 6 কেটে গেল, 1 2 1 4, বোঝা গেল। তাহলে টোটাল 12টার মধ্যে 3টে তোমার চয়েস থাকছে, সো দ্যাট ইজ 2, H, তারপরে হচ্ছে মানে এর ইভেন্টগুলো কি কি, এই স্যাম্পল পয়েন্টগুলো 2, H 4, H আর 6, H, ঠিক। এইভাবে আমরা লিখতে পারছি। এবার বলছে দেখো, দুটো ডাইস যদি আমরা থ্রো করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম 9, সো 9 সাম পাওয়ার জন্য তাহলে কি কি হবে, দুটো ডাইস যদি আমরা থ্রো করি তাহলে এখানে স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট থাকবে বলো, 36, ভেরি গুড। আর তো সাম 9 কিভাবে আসতে পারে, সো ম্যাক্সিমামটা হচ্ছে 6, 6 3 আসতে পারে, 3 6 5 4 4 5 আর 3 6, ওকে। তো 1 2 3 4, সো অ্যান্সার হচ্ছে 4/36, দ্যাট ইজ 1/9। এইভাবে সামের জায়গায় যদি 10 থাকে, ম্যাক্সিমাম 12 হতে পারে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে দুটো ডাইস থ্রো করা হলো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম 13 সাম পাওয়ার প্রবাবিলিটি কত হবে বলো তো,
দুটো ডাইস থ্রো 0, ভেরি গুড। ঠিক আছে, তো মানে একটু ভাবলেই চলে আসবে, সাম 13 আসতেই পারে না, সো 0। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার, কোনো ডাউট নেই আশা করি। চলো নেক্সট, খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বাইনোমিয়াল ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইনোমিয়াল আছে আর এর সঙ্গে আছে মাল্টিনোমিয়াল। ঠিক আছে, সো বাইনোমিয়াল আর মাল্টিনোমিয়াল এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সো তবে বাইনোমিয়ালটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে মাল্টিনোমিয়াল আসছে। সো আমরা বাইনোমিয়ালটা বুঝবো। ঠিক আছে, দেখো বাইনোমিয়াল জিনিসটা কী রকম। বাই কথার অর্থই হলো 2। ঠিক আছে, বাই কথার অর্থ হলো 2। সো একটা হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট হলে তার করেসপন্ডিং একটা স্যাম্পল স্পেস থাকবে। হ্যাঁ, যে স্যাম্পল স্পেসটাকে আমরা এস নাম দিচ্ছি, এসের মধ্যে মাত্র 2টো এলিমেন্ট আছে। তার মানে কি, একটা ওই ইভেন্টটাকে যদি তুমি একবার ট্রায়াল করো, 2টো আউটকাম হতে পারে, হয় সাকসেস না অথবা ফেলিওর। তো এস মানে সাকসেস, এফ মানে ফেলিওর। ঠিক আছে, এটা তুমি যে কোনো এবি হতে পারে, 0, 1 হতে পারে, H, T হতে পারে, কয়েনের ক্ষেত্রে H, T হয়। সো এটা একটা স্যাম্পল স্পেসের কথা বলা হচ্ছে। এইটাকে যদি তুমি বারবার ট্রায়াল করো, তাহলে তোমার কি হবে, কম্পাউন্ড স্যাম্পল স্পেস তুমি পেয়ে যাবে, রাইট। সো লেট দিস এক্সপেরিমেন্ট ইজ রিপিটেড n টাইমস। তাহলে n টাইমস যদি আমরা রিপিট করি, তাহলে আমার যে নতুন কম্পাউন্ড স্যাম্পল স্পেসটা হবে সেটা হবে s⁴n। s⁴n মানে s ক্রস s ক্রস s ক্রস n টাইমস, রাইট। তাহলে s⁴n এ কটা এলিমেন্ট থাকবে, যেহেতু প্রত্যেকটা এসে হচ্ছে 2টা করে, তাহলে 2⁴n হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেসের এলিমেন্টের সংখ্যা, রাইট। ইয়েস অর নো? সবাই কমেন্ট করো, ইয়েস অর নো। এটুকু বোঝা গেছে? আরেকবার বলুন। এসে আমার কটা এলিমেন্ট আছে, এসে আছে 2টো, তাহলে s⁴n এ কটা এলিমেন্ট থাকবে। হোয়াট ইজ এস? ধরো s³ যদি আমরা বলি, s³ মানে কি, ধরো s তাহলে এরকম হবে না, s³ মানে এরকম এলিমেন্টগুলো হবে এ বি সি, যেখানে a, b, c 3টাই s এর এলিমেন্ট। তাহলে আমার এখানকার এলিমেন্টগুলো বেসিক্যালি কীরকম হবে, 2⁵ 8টা এলিমেন্ট হতে পারে। কি কি, এর ভ্যালু হতে পারে s অথবা s, f, তাহলে s হতে পারে, পরেরটাও f ধরো হলো, তারপরটা হলো s, এইরকম। আবার ধরো এটা s হলো, এটা s হলো, এটাও s হলো, এটাও হতে পারে। আবার কি হতে পারে, এটা s, এটা ধরো f, এটা ধরো s এর জায়গায় এটা f, এরকম হতে পারে। ঠিক, আবার fs, হ্যাঁ ss, আচ্ছা এটা আরেকটা হতে পারে s, f, এরকম হতে পারে। এরকম টোটাল, এবার সবগুলোতে প্রথমগুলো s এর জন্য 4টা পেলে, এবার প্রথম এসগুলোকে তুমি জাস্ট f করে দাও, বাকি একই রকম রাখো। সো FFS, না এটা কি আছে, s আছে, সো FSS হলো। তারপরে এইটা থেকে পাবো FFF, এটা থেকে পাবো F, S, F। তাহলে দেখো এই 8টা টোটাল কম্বিনেশন পসিবল, রাইট। কারণ প্রত্যেকটার জন্য 2 করে অপশন, তাহলে 2 × 2 × 2। বোঝা গেল? ক্লিয়ার শিবেন্দ্র? ক্লিয়ার। তাহলে এইরকমই যদি আমি এখানে 3-এর জায়গায় যদি n লিখি, তাহলে এখানে আমার n খানা পসিবিলিটি থাকবে, প্রত্যেকটার জন্য 2 করে চয়েস, তাহলে 2 × 2 × 2 × 2n পর্যন্ত, সো 2⁴n। এবার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তারা কি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? মানে একটা কয়েন প্রথমবার টস করলে যা পেলে, দ্বিতীয়বার যখন তুমি টস করবে সেটা ইন্ডিপেন্ডেন্ট, এইভাবেই আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি, রাইট। তো যাই হোক, তো এটা হলো। তাহলে এবার প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে p, প্রবাবিলিটি অফ ফেলিওর হচ্ছে তাহলে 1 - p, হয় সাকসেস হবে নাহলে ফেলিওর হবে। ঠিক, তো এইটা আমরা জানি। তো এখান থেকে ধরো এ আর একটা ইভেন্ট ডিফাইন করছি, যে ধরো n খানা তো টোটাল হচ্ছে তোমার করেছো, n বার তুমি টস করেছো, তার মধ্যে আর সংখ্যক সাকসেস পেতে চাইছো, ঠিক আছে। সো n সংখ্যক ট্রায়ালে আর সংখ্যক সাকসেস পেতে চাইছো, আর সংখ্যক সাকসেস পেতে চাইছো। তার মানে এই যে টাপলগুলো হচ্ছে, এই টাপলগুলোতে নাম্বার অফ এস হবে আর সংখ্যক,
আর বাকিগুলো কি হবে, যেটা n মাইনাস আর সংখ্যক, তাহলে বাকিগুলো f হবে। বুঝতে পেরেছো? যোগ ফলটা এই টোটাল নাম্বারটা, যেমন আমি যদি বলি দুটো সাকসেস হবে, তাহলে যেমন এইখানে আছে দুটো সাকসেস, তারপরে আর কোথায় আছে, এখানে দুটো সাকসেস আছে, এটা কিন্তু না, এখানে তিনটে সাকসেস, এটা বাদ, আর দুটো সাকসেস আমরা দেখবো, যেমন এইটা একটা আছে। এইভাবে যদি আমি দেখি দুটো সাকসেস কোথায় কোথায় আছে, এই তাহলে এই তিনটা ইভেন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিগুলো যোগ করলে আমি পেয়ে যাব দুটো সাকসেসের প্রবাবিলিটি, রাইট? কথাটা বুঝতে পেরেছো? তো এইটাকে আমরা বাইনোমিয়াল দিয়ে ডাইরেক্ট এটা মনে রাখবো। তো এটা হবে n চুজ r। n চুজ r মানে n সংখ্যকের মধ্যে বেসিক্যালি আমি কি দেখছি, এখানে এই যে ইভেন্টগুলো দেখছি, এখানে আমি কি দেখছি, এখানে আমি দেখছি যে তিনটার মধ্যে কোন দুটো পজিশনে এস আছে। সো আমরা বেসিক্যালি তাহলে দুটো পজিশন চুজ করতে হচ্ছে এস এর জন্য, ঠিক? এখানে তেমনি n সংখ্যকের এখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে n টাপল, 1 2 3 আপ টু n। সো s1 s2, আচ্ছা x1 করে লিখছি, x1 x2 আপ টু xn, ঠিক? এগুলো প্রত্যেকটা xi হচ্ছে আইদার s অথবা f। আমি চাইছি r সংখ্যক s, তো কোথায় কোথায় r বসতে, মানে কোথায় কোথায় s বসতে পারে আর কোথায় কোথায় f বসতে পারে। সো r সংখ্যক পজিশন আমি চুজ করছি, তাহলে n সংখ্যক আমার টোটাল জায়গা, সেখানে r সংখ্যক চুজ করছি, সেই জন্য NCR, তাহলে এত সংখ্যক আমি টাপল এরকম পাচ্ছি। এবার প্রত্যেকটার প্রবাবিলিটি যদি তুমি দেখো, এইটা পড়ার প্রবাবিলিটি কত, সেটা যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এর জন্য প্রবাবিলিটি অফ s ইন্টু প্রবাবিলিটি অফ f ইন্টু প্রবাবিলিটি অফ s, তাহলে প্রবাবিলিটি অফ s দ্যাট ইজ p, তাহলে p স্কোয়ার আসছে ইন্টু 1 মাইনাস p, তাই না? এক একটা, তো প্রত্যেকটা এই যে যেখানে যেখানে দুটো সাকসেস আছে সেখানেই তুমি p স্কোয়ার ইন্টু 1 মাইনাস p পাচ্ছ। সো টোটাল যতগুলো হচ্ছে তার সঙ্গে জাস্ট এটা গুণ হয়ে যাচ্ছে। সো এখানে যেমন r সংখ্যক p আছে, তাহলে p টু দি পাওয়ার r হবে, আর বাকি সংখ্যক 1 মাইনাস p আছে, তাহলে মানে 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস r। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের n সংখ্যকের মধ্যে r সংখ্যক সাকসেস হওয়ার প্রবাবিলিটি, এক্স্যাক্টলি r সংখ্যক। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের। ইজ ইট ক্লিয়ার? বলো। ওকে, তাহলে এইটাকেই আমরা ইউজ করে অঙ্কগুলো করব, ঠিক আছে? তাহলে দেখো, একটা কয়েনকে যখন আমরা টস করি তখন আমরা আইদার হেড পাই অথবা টেল পাই। আচ্ছা, কি লিখেছ শিবেন্দ্র? এক্সাম্পল 3 অ্যান্সার, আচ্ছা অ্যান্সার লিখেছো, ঠিক আছে, ভালো কথা। সো দেখো, একটা কয়েনকে যখন আমরা টস করি তখন হয় হেড হবে অথবা টেল হবে। তাহলে এখানে সাকসেস, তুমি যে কোনো একটাকে সাকসেস বলতে পারো, একটাকে ফেলিওর বলতে পারো। সো আমরা ধরো হেডটাকে সাকসেস বলছি, রাইট? তা এখানে কিছু বলা নেই, মানে আনবায়াসড কয়েন ধরে নিতে হবে। যদি কিছু বলা থাকে তাহলে তো সেই হিসাবে ধরতে হবে, আদারওয়াইজ আমরা আনবায়াসড কয়েন ধরবো। তাহলে এখানে হচ্ছে n এর ভ্যালু কত, এখানে n সমান 10, কারণ টোটাল 10 বার রিপিট করা হয়েছে। আর তার মধ্যে আমি চাইছি প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 4 হেড, তার মানে 4টে সাকসেস, 4টা হেড থাকবে, বাকি 6টা থাকবে, টেল থাকবে, রাইট? এবার 4টা ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। সো আমার এখানে স্যাম্পল পয়েন্ট যেগুলো আছে সেগুলো 10টা, মানে x1 আপ টু x10 এইরকম অবধি 10টা থাকবে। তার মধ্যে 4টা পজিশনে আমাকে হেড রাখতে হবে, বাকি 6টা পজিশনে টেল রাখতে হবে। এই 4টা পজিশন 10টার মধ্যে যে কোনো 4টা হতে পারে, সেই জন্য তোমাকে 10 10 c 4 করতে হচ্ছে, রাইট? তো এখানে আমার r সমান হচ্ছে 4, আর প্রবাবিলিটি হচ্ছে 10c4 ইন্টু, আর এখানে p আর 1 মাইনাস p দুটোই সেম, দ্যাট ইজ হাফ। সো এখানে হচ্ছে হাফ টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 6। যেহেতু এটাও হাফ এটাও হাফ, তো এটা যোগ হয়ে যাচ্ছে। সো এটা হয়ে যাচ্ছে 10c4 ইন্টু 1/2 টু দি পাওয়ার 10। বোঝা গেল? ইয়েস অর নো বলো, বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এইবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। লেট এ ডাই ইজ রোল্ড 6 টাইমস। একটা ডাইকে, লুডোর ছক্কাকে তুমি
রোল করালে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 ইভেন নাম্বারস অকার। 3টে ইভেন নাম্বার আমি চাইছি আর বাকি 3টে অড নাম্বার হোক, ঠিক আছে। এবার ইভেন নাম্বার 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। তাহলে 2 পড়ুক বা 4 পড়ুক বা 6 পড়ুক, এই পুরোটাকে আমি সাকসেস বলছি, ঠিক। আর এখানে 1, 3, 5 পড়াটাকে আমি ফেলিওর বলছি, রাইট। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এস কত হবে এই অঙ্কের ক্ষেত্রে? প্রবাবিলিটি অফ এস কত হবে? 1/2 3/6, তাই না? তাহলে 1/2 হবে। তাহলে একই রকম, মানে অনেকটা ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল যে 6টা কয়েন আছে, 3টে হেড পড়ার প্রবাবিলিটি কত? অনেকটা সেম জিনিস। তাহলে এর অ্যান্সার কত হবে? 6c3 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 3 আর বাকি 1 মাইনাস হাফ হোল টু দি পাওয়ার 3 সমান সমান 6c3 ইন্টু 1/2 টু দি পাওয়ার 6। এটাকে ক্যালকুলেশন করতে পারো 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6 এগেইন, ডিভাইডেড বাই 64। তাহলে 6 6 কেটে গেল, আর 64 আর 4 কাটলে কত হয়? 4 16 64, তাহলে 5-এর 16 হচ্ছে অ্যান্সার, ঠিক। ইয়েস অর নো? বলো। 5-এর 16 অ্যান্সার পেলাম। চলো, তাহলে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না? ঠিক আছে। যখনই তুমি তোমার ইভেন্টকে দুটো পার্টে ভেঙে দিতে পারো, ঠিক আছে, হেড অথবা টেল, তখনই তুমি এই বাইনোমিয়াল ল ইউজ করতে পারবে, ঠিক আছে। আরও আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি যেখানে বাইনোমিয়াল ইউজ করা যাবে কি যাবে না। দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং মাল্টিপল অফ 3 টুয়াইস ইন এ থ্রো উইথ 6 ডাইস? তার মানে 6টা ডাইস আছে ধরো তোমার কাছে, একটা না 6টা, তো 6টা ডাইসকে তুমি একবারে থ্রো করা আর একটাকে 6বার থ্রো করা, ব্যাপারটা একই, ঠিক আছে। এখানে কি চেয়েছে তাহলে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং মাল্টিপল অফ 3 টুয়াইস ইন এ থ্রো। তাহলে 3-এর মাল্টিপল আমরা যেন দুবার পাই 6টা ডাইসের মধ্যে। তাহলে 3-এর মাল্টিপল কে কে আছে? 3 অথবা 6 আছে, রাইট। একটা ডাইসে 3 অথবা 6ই তো হয়, 3-এর মাল্টিপল আর তো নেই। তাহলে এখানে সাকসেস মানে কি? সাকসেস মানে হচ্ছে 3 অথবা 6 পড়া। তাহলে এখানে পি সমান কত? এখানে তাহলে পি সমান আমরা বলবো 2-এর 6, তার মানে 1-এর 3। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ঝটপট কমেন্ট করো। ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমাদের 6টা ডাইস আছে পরপর, 1 2 3 4 6টা, প্রত্যেকটাতে আমি নাম্বার দেখছি। আমার 3 অথবা 6 দু জায়গাতে থাকা উচিত। মানে এরকম হতে পারে 3 দু জায়গাতে 3 হতে পারে, এক জায়গাতে 3 এক জায়গাতে 6, সেটাও চলবে। মানে আমি 3-এর মাল্টিপল দুই জায়গাতে দেখতে চাই, ঠিক আছে। তো 3/6 যেটাই পড়ুক সেটাই হচ্ছে সাকসেস। তাহলে আমি দুই জায়গাতে সাকসেস দেখতে চাই আর বাকি জায়গাতে 3 6 ছাড়া অন্য কিছু আসতে পারে। সো আলটিমেটলি 3 6-এর একটা গ্রুপ অথবা বাকিগুলো একটা গ্রুপ, তো দুটো পার্টে ভেঙে নিলাম, সেটা সাকসেস ফেলিওর হয়ে গেল। তাহলে এখানে আমার অ্যান্সার কত হবে? এবার ঝটপট করে অ্যান্সারটা বলে দাও তো। অ্যান্সার কি হবে বলো? চোখ দেখে, জাস্ট দেখে অ্যান্সার করো, মানে কোনো কিছু ভাবার আর দরকার নেই। বলো অ্যান্সারটা কি হবে বলো। বলো বলো বলো, ওয়েট করছি আমি, ওয়েট করছি।
কই কমেন্ট করেছো কেউ? না পারছো না? আরে ভুল হোক ঠিক হোক ট্রাই তো করবে। ট্রাই করো ট্রাই করো। এই তো একজন ট্রাই করেছে 6C2। হ্যাঁ 6C2 ইন্টু, কারণ ছয়ের মধ্যে দুটো ইয়ে চাইছি, ইন্টু তাহলে পি কত, পি হচ্ছে দুবার, আর ফেলিওর তাহলে ফেলিওর কত হবে, 2-এর 3 হবে, সেটা হবে 4 বার, যাতে যোগফলটা যেন 6 হয়। ঠিক, পাওয়ারের যোগফলটা এন এর সঙ্গে সমান হবে, তার মানে 6 হবে। যা হয় এটাকে সলভ করলে যা হয় সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার তো? কারো কোনো ডাউট আছে বলো। তাহলে এটার ভ্যালু কত হবে, এটা ভ্যালু হবে 6 × 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6। তাহলে এটা করলে কত হয়, এটা হচ্ছে তোমার 3 × 5 = 15 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত হয়, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 8 দুগুণে 16 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6। এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 করি, তাহলে এটা কেটে যাবে, তাহলে 5 16 80, আর 3 টু দি পাওয়ার 5 কত হয়, 243, তাই তো? ওকে, সো ক্যালকুলেশনগুলো অবশ্যই করবে, মিলিয়ে নেবে। আচ্ছা 6 নম্বরটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটিস অফ 3 হেডস। আমরা শুধু এটা করি, 3 হেড, এখানে কয়েনটা হচ্ছে বায়াসড, আর এই হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3, মানে সাকসেস হচ্ছে 1/3, তাহলে ফেলিওর হচ্ছে 2/3। তাহলে এটা কবার আমি করেছি, ইন এ 5 থ্রোজ, রাইট? তাহলে এটা অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 5C3 ইন্টু 1/3 হোল কিউব ইন্টু 2/3 স্কোয়ার। যা হয় ক্যালকুলেশনটা করবে নিজেরা, ঠিক আছে? আর বিয়েরটা কি করব, অ্যাটলিস্ট 3টে হেড হবে, মানে হেডের সংখ্যা 3 হতে পারে, 4 হতে পারে, আর 5 হতে পারে, রাইট? তাহলে এই সব কটাকে যোগ করতে হবে, সব কটার প্রবাবিলিটিকে যোগ করতে হবে। সো 3-এর 3 4 5, তাহলে কটা হলো 3টে, তাহলে বাকি থাকলো কটা, 1 আর 2 হবে না, 0 1 আর 2 হবে না, 0 1 2 হবে না। সো তুমি 0 1 2 এর যোগফল 1-এর থেকে বিয়োগ করতে পারো, অথবা 3 4 5-এর গুলো যোগ করতে পারো। কথাটা বোঝা গেছে? এখানে আমার দুটো অপশন আছে, দুইভাবে তুমি অঙ্কটা করতে পারো, হয় 1 মাইনাস, হ্যাঁ বলো, 1 মাইনাস করে দিলেও তো হয়ে যাবে, 1 মাইনাস। হ্যাঁ এবার জিরোর প্রবাবিলিটি হচ্ছে 5C0 ইন্টু 1/3 টু দি পাওয়ার 0, 2/3 হোল টু দি পাওয়ার 5, মাইনাস 5C1 1/3 2/3 4, মাইনাস 5C2 1/3 2, 2/3 3। এই হচ্ছে ব্যাপার, হয় এইভাবে করো, নাহলে বাকিগুলোকে যোগ করো, একই রেজাল্ট পাবে, কারণ সব কটা প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিগুলো যোগ করলে 1 হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো এবার যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 1 হেড, অ্যাটলিস্ট 1 হেড, তার মানে একটা হেড হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে। তো তখন আমরা কি করব, অ্যাটলিস্ট কথাটা থাকলে সবসময় তার উল্টোটা ভাবার চেষ্টা করবে, 1 মাইনাস নো হেড। অ্যাটলিস্ট 1 হেডের উল্টো কি হয়, 1 মাইনাস নো হেড, মানে নো হেড হয় উল্টোটা, তাহলে 1 থেকে মাইনাস করে দিলে পেয়ে যাব। এবার নো হেড মানে 0 হেড,
তো 0 হেডের প্রবাবিলিটি বিয়োগ করে দিলে তুমি অ্যাটলিস্ট 1 হেডের প্রবাবিলিটি পেয়ে যাবে। ওকে, অ্যাটলিস্ট 2 হেড আসলেও আমরা ওইভাবেই করব, 0 আর 1 মাইনাস করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সাপোজ দ্য প্রবাবিলিটি অফ এ নিউ বর্ন বেবি টু বি এ বয়, কোনো একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা ছেলে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3, ঠিক আছে। ইন এ ফ্যামিলি অফ 8 চিলড্রেন, ধরো 8টা চিলড্রেন আছে, ছেলে মেয়ে মিশিয়ে, ক্যালকুলেট দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 4 or 5 বয়েজ, তাহলে 4টা অথবা 5টা বয়েজ হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে 4টার 5টার আলাদা করে যোগ করে দেবো, ঠিক। তো এখানেও যেহেতু প্রত্যেকটা বয় এই বেবির জন্য হয় সেটা বয় হবে অথবা গার্ল হবে, তো মাত্র দুটো অপশান, সো বাইনোমিয়াল অ্যাপ্লাই করব, ঠিক আছে। আউট অফ 8 চিলড্রেন 4 অথবা 5, তাহলে এটা হয়ে যাবে, রাইট? ইয়েস অর নো, কমেন্ট করো, ইয়েস অর নো, হবে কি হবে না? হয়ে যাবে। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি দেখতে চাই সবার হবে কি না, কমেন্ট করো। ওকে, ভেরি গুড, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। আচ্ছা, নেক্সট দেখো, একটা ডাইকে n বার টস করা হলো, থ্রো করা হলো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন নাম্বার অফ সিক্সেস, 6 পর ইভেন নাম্বার অফ সিক্সেস, তার মানে কি, এটা কিন্তু একটু বড় হতে পারে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটাকে কিন্তু আমরা মার্ক করে নেব, ঠিক আছে, কারণ এখানে একটু ট্রিক লাগবে, একটা টেকনিক লাগবে, সরাসরি হয়তো অ্যান্সার তোমরা বের করতে পারবে না, তো এটা আমাদেরকে মনে রাখার মতন একটা কোশ্চেন, সবাই আমরা এটা মন দিয়ে দেখব এবং সলভ করব, রাইট? সো আমরা এটা সলভ করব, তার জন্য আমাদেরকে, আচ্ছা এখানে আমি ছবিটা পোস্ট করে রাখি, পরে কাজে লাগবে। ওকে, দেখো আমি চাইছি কি 6 পড়ার প্রবাবিলিটি যেন 6-এর ইভেন সংখ্যক, ইভেন নাম্বার 6টা পড়ে, মানে আমি n বার করেছি, তো n বারের মধ্যে হয় 0 বার পড়তে পারে 6, 0 ইভেন 2 বারও পড়তে পারে, 4 বারও পড়তে পারে, তাহলে সব কটার আলাদা আলাদা যোগ করতে হবে। তাহলে আমি যেটা চাইছি, আমি যেটা চাইছি, আচ্ছা ধরো আমি এখানে p হচ্ছে এখানে সাকসেস, দ্যাট ইজ 1/5, না 1/6, কারণ 6 একটা 6, আর q হচ্ছে 5/6, রাইট? তো এবার দেখো যে ইভেন নাম্বার অফ সিক্সেস, তার মানে নাম্বার অফ সিক্সেস মিন ইকুয়ালস 0 অর, তাহলে আমাদের অপশানগুলো কী কী আসছে, 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, এইভাবে n সংখ্যকের মধ্যে এতগুলো আমি চাইছি। তাহলে আমার প্রবাবিলিটিগুলো কী করব, 0 বার 6 পড়ার প্রবাবিলিটি কত, 2 বার 6 পড়ার প্রবাবিলিটি কত, 4 বারের কত, সবগুলোকে যোগ করে দেবো, রাইট? তাহলে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কত আসছে, সো রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু, তাহলে 0 বার 6 পড়ার প্রবাবিলিটি হচ্ছে NC0 ইন্টু P টু দি পাওয়ার 0 Q টু দি পাওয়ার n, রাইট? এটা হলো 0 বার। তারপরে 2 বারের জন্য P স্কোয়ার Q n-2, আমরা এখানে ভ্যালুটা বসাচ্ছি না, ভ্যালু একদম লাস্টে বসাবো। এইভাবে এটা কন্টিনিউ হতে থাকবে, রাইট? এবার দেখো এখানে গ্যাপ আছে, একটা করে গ্যাপ আছে, তো এই যে আমরা একটা সিরিজ জানতাম, সেই সিরিজের সবকটা কিন্তু এখানে নেই, একটা করে গ্যাপ আছে। তো এই ধরনের ক্যালকুলেশনের ট্রিক তোমরা 11-12-এ কিন্তু অবশ্যই শিখেছো, আই থিঙ্ক এটা 11-এ শিখেছো, ঠিক আছে? তো সেই ট্রিকটা আমাদেরকে আবার মনে করতে হবে।
তো সেটা করার জন্য আমরা কি করব, দেখো একটা ছিল যে পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার এন, এর একটা ফর্মুলা ছিল, কি ছিল, এটা ছিল এনসি 0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার এন, এনসি 1 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1, এইভাবে যোগফল ছিল, ঠিক। আর আমি যদি এখানে মাইনাস করে দিই তাহলে হয় এনসি 0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার এন, তারপরটা মাইনাস হবে, তারপরটা আবার প্লাস হবে, এইভাবে চলতে থাকবে। সো এবার যদি দেখো দুটোকে যদি আমি যোগ করি, দেখো যেগুলো অড আছে সেগুলো কেটে যাবে, কেটে বাদ হয়ে যাবে, তাহলে শুধু ইভেন্টগুলোর সাম আমি পেয়ে যাব। তাহলে আমি এটাকে যোগ করে দেব, কি করে দেব, যোগ করে দেব, ওকে। সো যোগ করে দিলে আমি এখানে পাবো পি প্লাস কিউ হুইচ ইজ 1 পি মাইনাস কিউ এই জিনিসটা আমরা পাবো। সো দুবার করে পাবো প্রত্যেকটা জিনিস। শুধু এগুলো থাকবে, মানে যেটা আমার দরকার সেটা। তাহলে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কত, পি প্লাস কিউ এটা হচ্ছে 1, আর পিটা এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এর 6, কিউটা হচ্ছে 5-এর 6, সো মাইনাস 4-এর 6 হোল টু দি পাওয়ার এন, এই তো হচ্ছে বাই 2। দেখো ঠিক আছে কিনা। এবার এন এর ভ্যালু পজিটিভ না এন এর ভ্যালু ইভেন না অড, তার উপর ডিপেন্ড করবে মাইনাসটা চেঞ্জ হবে কি হবে না, বোঝা গেল? দেখো ঠিক ঠিক না ভুল তোমরা বলবে, তোমাদের কি মনে হচ্ছে ঠিক না ভুল? তাহলে অ্যান্সারটা আমাদের ইভেন আর অডের জন্য আলাদা করে বের করতে হবে, বুঝতে পেরেছ? এনটা ইভেন না অড সেইটা সেই অনুযায়ী অ্যান্সার তোমরা কিন্তু বের করবে। চলো তো এটাকে সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাবে। জাস্ট এ সেকেন্ড, এটা একটু আই থিঙ্ক ঠিকই আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, when a defective die is thrown 10 times, ঠিক আছে, যদি 10 বার ডিফেক্টিভ ডাই থ্রো করা, ডিফেক্টিভ মানে ওটা সবটার প্রবাবিলিটি সেম হবে না, 1 2 3 সবটার 1-এর 6 1-এর 6 হবে না, দ্যাট দ্য প্রবাবিলিটি অফ এন ইভেন ফেস, ইভেন মানে 2 4 6, ইভেনের অকার্স 5 টাইমস
দেখো, when a defective die is thrown 10 times, the probability that an even phase occurs 5 times is twice the probability that the same event occurs 4 times. মানে 5 বার ইভেন্ট পড়ার যা প্রবাবিলিটি আর 4 বার ইভেন্ট পড়ার প্রবাবিলিটি সেম, এটাই বলতে চাইছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইভেন্ট ফেস উইল নেভার অকার ইন 4 থ্রোজ অফ দ্য সেম ডাই। তাহলে 4 বার থ্রোতে ইভেন্ট ফেস একবারও অকার করবে না, তার প্রবাবিলিটি কত? খুব সুন্দর কোশ্চেন, তো এটা আমরা সলভ করব। তাহলে দেখো, এখানে ইভেন্ট পড়ার প্রবাবিলিটি ধরে নিচ্ছি পি, আর বাকিটা হচ্ছে কিউ। তাহলে এইখান থেকে যেটা বলা যাচ্ছে সে 10C5 5 বার ইভেন্ট পড়ার প্রবাবিলিটি হচ্ছে p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 5 is same as 10C4 p to the power 4 q to the power 6। yes or no? এটা লিখতে পারি তো? হ্যাঁ কি না বলবে? স্যার ওটা টুয়াইস হবে তো? ও ইয়েস, 2 একটা আছে না, টুয়াইস দ্য প্রবাবিলিটি, কারেক্ট, ইয়েস। এবার ঠিক আছে, কিউ মানে কিন্তু 1 মাইনাস পি। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যাক। তো আমরা যেটা পাচ্ছি 10C5 মানে 10, আচ্ছা এই দুটোর ডিভিশন করে একটা পাওয়া যেতে পারে। সো 10 আমরা এইভাবে ডাইরেক্টলি লিখি না কেন, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 5 বার লিখব, 10, 3টা হলো 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক এইভাবে আমরা লিখছি ইন্টু পি টু দি পাওয়ার। তাহলে দেখো এখানে পি যেহেতু 5 আছে, এখানে 4 আছে, সো একটা কেটে এখানে পি থাকবে, আর এখানে কিউ থাকবে, কিউটাকে নিচে নামিয়ে নিলাম, আর ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 10 থাকবে 6 বার লিখবো, 4 বার লিখবো, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। রাইট, এবার কাটাকাটি করবো, দেখো 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিচ্ছি আমি, দাঁড়াও কাটার জন্য, তাহলে এটা কেটে দিচ্ছি, এদিকে 10, 9, 8, 7 এটা কেটে দিচ্ছি, তাহলে এদিকে থাকলো 6 আর এদিকে থাকলো 2, 6 আর 2 কাটলে 3, তাহলে আমরা কি পাচ্ছি 3p ডিভাইডেড বাই 5q ইজ ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 3p ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 5 মাইনাস 5p, তাহলে এখানে 8p ইজ ইকুয়ালস টু 5, তার মানে p ইজ ইকুয়ালস টু 5/8। গুড, 5/8 যে p এর ভ্যালু পেয়ে গেলাম, তারপর বাকিটা এবার ইজিলি করতে পারবো। সো এবার নেক্সট কি বলেছে, ইভেন্ট নেভার অকার্স মানে 0 ইভেন্ট হবে ইন 4 থ্রোস, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে 4, 4টে তো, সো 4টার মধ্যে 0 ইভেন্ট হবে, ইভেন্টের সংখ্যা হচ্ছে p টু দি পাওয়ার 0 ইন্টু q টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে আমার 1, এটা 1 ইন্টু q টু দি পাওয়ার 4, তার মানে 3 এর 8 হোল টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? লাস্ট লাইনটা বুঝতে পারলাম, রিকোয়ার্ড প্রবাবিলিটিটা। এই তো রিকোয়ার্ড প্রবাবিলিটি কি বলেছে, 4টা থ্রো হবে, তার মধ্যে ইভেন্ট ফেস উইল নেভার অকার মানে 0 সংখ্যক ইভেন্ট হবে, ঠিক আছে, মানে 0 সাকসেস আর কি। চলো এবার আসছি আমরা মাল্টিনোমিয়াল। দেখো মাল্টিনোমিয়াল আর কিছুই নয়, তুমি জাস্ট বাইনোমিয়ালের সঙ্গে কম্পেয়ার করবে। বাইনোমিয়ালের ক্ষেত্রে কি হলো, দুটো করে অপশন, এখানে কে সংখ্যক অপশন। মাল্টিনোমিয়াল মানে 2 এর বেশি, মানে বাইনোমিয়ালটা হচ্ছে মাল্টিনোমিয়ালের একটা স্পেশাল কেস। সো এখানে প্রত্যেকটা স্যাম্পল স্পেসে কে সংখ্যক হতে পারে পসিবিলিটি, কে সংখ্যক পসিবিলিটি x1 আপ টু xk।
তো let this experiment is repeated n times to get the compound sample space s to the power n, আগের মতনই। তাহলে s to the power n এর এখানে সংখ্যা হচ্ছে k to the power n, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের প্রবাবিলিটি হচ্ছে pr ধরা হলো। x1 প্রবাবিলিটি হচ্ছে p1, x2 p2, x3 p3, এইভাবে। তাহলে সব কটাকে যদি আমি যোগ করি 1 পাবো, তাহলে p1 p2 p3 pk যোগ করলে 1 পাবো। এবার একটা ইভেন্ট আমি নিচ্ছি যেটা x1, দেখো n বার আমি টোটাল এক্সপেরিমেন্ট করেছি, তো আমার n টাপল। তাহলে স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলো কীরকম দেখতে হচ্ছে, এরকম দেখতে হবে। সো a1 a2 an, এগুলো হচ্ছে স্যাম্পল পয়েন্ট, এরকম দেখতে হচ্ছে। প্রত্যেকটা ai কি হতে পারে, সো ইচ ai ইজ আইদার x1 x2 অথবা xk, কে খানার মধ্যে যে কোনো একটা হতে পারে প্রত্যেকটা। সো এই হচ্ছে ব্যাপার। সো আমি n সংখ্যক হচ্ছে টোটাল, তার মধ্যে x1 কবার আছে, r1 ধরো x1 আছে, x2 আছে r2 টাইমস, এইভাবে সব কটা আছে। তাহলে আমার টোটাল হচ্ছে যেহেতু n সংখ্যক, তাহলে r1 r2 এগুলোকে যোগ করলে আমি n পাবো, ঠিক। তাহলে এই যে ইভেন্টটা আমি পেলাম তার প্রবাবিলিটি হচ্ছে n চুজ r1 r2 rk। এটা হচ্ছে মাল্টিনোমিয়ালের সিম্বল আর কি, মানে n সংখ্যকের মধ্যে থেকে x1 চুজ করলাম r1 বার, x2 চুজ করলাম r2 বার, এইটা হচ্ছে মাল্টিনোমিয়ালের, যেমন বাইনোমিয়াল কোফিসিয়েন্ট ছিল তেমনি মাল্টিনোমিয়াল কোফিসিয়েন্ট। আর করসপন্ডিং সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে p1 টু দি পাওয়ার r1 p2 টু দি পাওয়ার r2, এইভাবে, ঠিক। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r1 ফ্যাক্টোরিয়াল r2 ফ্যাক্টোরিয়াল সব কটার গুণফল। আর এটা তো আছেই, এইটা হচ্ছে আমার, দেখো বাইনোমিয়ালের ক্ষেত্রেও এটাতে r1টা r হয়ে যাবে আর r2টা n মাইনাস r হয়ে যাবে, সো যেটা nc r হয়, তাই না, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, কারণ এই দুটোর যোগফল n হবে। এখানে যেমন k সংখ্যক আছে সবগুলোর যোগ করলে n পাই, এখানে তেমনি দুটো আছে তো দুটো যোগ করলে n পাই। এটা হচ্ছে বাইনোমিয়াল, এটা হচ্ছে মাল্টিনোমিয়াল, রাইট, এই জিনিসটা হচ্ছে। সো এটার আমরা অ্যাপ্লিকেশন দেখবো এবার, ঠিক আছে। তো দেখো লেট এ টেট্রাহেড্রন শেপড ডাই, তাহলে টেট্রাহেড্রন দেখতে কীরকম হয়, টেট্রাহেড্রন দেখতে এরকম হয়। ঠিক আছে, তার মানে চারটে তল থাকে, চারটে তলই তোমার কীরকম দেখতে হবে, একটা ধরো লাল হলো, আর একটা ধরো অন্য কালার হলো, ধরো একটা হলুদ হলো, কই রে হলুদ রে, চেনাই যায় না, হ্যাঁ, আর ব্যাকে অন্য কালার আছে। সো চারটে টোটাল হবে, একটা নিচে আছে আর উপরের দিকে তিনটে আছে, সো টোটাল চারটে আছে। সো এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4, ঠিক আছে। এই ধরনেরকে আমি 10 বার থ্রো করলাম, তো 10 বারের মধ্যে 1 পড়েছে 2 বার, 2 পড়েছে 3 বার, আর 3 পড়েছে 4 বার। তাহলে কটা হলো টোটাল, 2 2 3 5 5 4 9 হলো। তার মানে 4 একবার পড়বে, বাকিটা একবার পড়বে 4, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে যে প্রবাবিলিটি তাহলে কত হবে, তাহলে দেখো এই প্রবাবিলিটি আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, কারণ 10 বারের মধ্যে কে কে পড়েছে, 1 পড়েছে 2 বার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, কে কবার পড়েছে সেটা, হ্যাঁ, তত ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 ফ্যাক্টোরিয়াল, ওটাকে মিস করলে চলবে না, ঠিক আছে। তাতে যোগফল কত হবে, 1 3 5 4 9 9 1 10 ইন্টু, এবার হচ্ছে তাহলে 1 পড়ার প্রবাবিলিটি কত, সবকটাই সেম, তাই না। তাহলে 1-এর জন্য 1/4, সবকটাই হচ্ছে 1/4, সো 1/4 ইন স্কোয়ার, ফের 1/4 এর কিউব, 1/4 এর 4 ইন্টু 1/4 এর 1। সো এইটা যেহেতু সবকটাই সেম আছে, তাই তো সবকটা সেম তো না, দেখে নাও সবকটা সেম কিনা।
এক পড়ার যা প্রবাবিলিটি 2 পড়ার সবগুলো সেম, তাহলে এখানে কি হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/4 হোল টু দি পাওয়ার 10। ওকে, ক্লিয়ার? ইয়েস অর নো? দেখো বুঝতে পারলে কিনা? কমেন্ট করো, সবাই কমেন্ট করো। স্যার তলায় ওই 1 ফ্যাক্টোরিয়ালটা কিসের জন্য? আমাকে সবটাই লিখতে হবে না, 1 কবার পড়েছে, 2 কবার পড়েছে, 3 কবার পড়েছে, 4 কবার পড়েছে। সো 4-এরটা তো লেখা নেই, তো 4-এরটা তো বুঝতেই পারছি, বাকিগুলো 9 বার পড়ে গেছে, তার মানে বাকি 4 একবারই পড়বে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। সবটাই লিখতে হবে, এটা হচ্ছে কথা। এবার 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 বলে নাও লিখতে পারতে তুমি কথাটা, কিন্তু আমি এই কারণেই লিখলাম যে তুমি মিস না করো। কথাটা বুঝতে পেরেছো? যাতে সবকটার যোগফল যেন 10 হয়, এটা মেলাতে হবে। চলো এবার নেক্সটটা দেখি। এবার বলছে দেখো একটা বাক্সে তোমার 10টা বল আছে, টোটাল 10টা বল আছে। এই 10টা বলের মধ্যে 5টা আছে হোয়াইট, 3টা আছে রেড, আর 2টো আছে ব্ল্যাক। ঠিক, তাহলে ডিস্ট্রিবিউশনটা দেখো 3 রকমের। 2 রকমের বল হলে তুমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারতে, 3 রকমের বল আছে বলে মাল্টিনোমিয়াল অ্যাপ্লাই করব। এবার কি করা হচ্ছে, ইফ এ বল ইজ ড্রন অ্যান্ড রিপ্লেস 3 টাইমস, মানে একটা বল তুললে দেখে নিলে কালারটা কি আছে, আবার রেখে দিলে, আবার তুললে দেখে নিলে রেখে দিলে, আবার তুলে, এই কাজটা 3 বার করা হলো। তার মানে কি, তার মানে একই কাজকে 3 বার করা হলো। তার মানে এখানে এস কিউব স্যাম্পল স্পেসটাকে 3 বার রিপিট করা হলো। এবার দেখো একটা স্যাম্পল স্পেসে, এখানে একটা স্যাম্পল স্পেস কীরকম হবে বলো? মানে একটা বল তুলছো, সেটা কীরকম হতে পারে বলো? একটা স্যাম্পল স্পেস মানে একটা বল তুলছো, সেই কাজটাই তুমি 3 বার রিপিট করছো। তার মানে এখানে স্যাম্পল স্পেসটা কীরকম বলো? বলো বলো বলো। সবাই ডিসকাস করো, ভুল হলে হবে, নো ওয়ারি। এখানে পরীক্ষা দিচ্ছি না আমরা, আমরা জাস্ট ডিসকাস করছি। সবাই কিন্তু কমেন্ট করো। একটা বাক্সে 10টা বল আছে, 5টা হোয়াইট আছে, 3টা রেড আছে, 2টো ব্ল্যাক আছে। ঠিক আছে, এখান থেকে তুমি একটা বল তুলছো, এটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টটা। এই কাজটাই তুমি 3 বার করছো। তাহলে যে স্যাম্পল স্পেসটা হবে, মানে আমি এখানে এস কিউব চাইছি না, আমি জাস্ট একবার বল তুললাম, 10টা বল আছে একবার তুললাম, তাহলে সেখানে আমি কি দেখতে পারি? হোয়াট ইজ ইউর অবজারভেশন বলো? সিঙ্গেলটন সেট হবে স্যার। সিঙ্গেলটন কি হতে পারে সেটা? একটা বল তুললে, 10টা বলের মধ্যে থেকে একটা বল তুললে তুমি কি দেখবে? এটা হোয়াইট হতে পারে বা রেড ব্ল্যাক, যে কোনো একটাই তো হতে পারে। যে কোনো, তাহলে এখানে স্যাম্পল ইভেন্টটা, স্যাম্পল স্পেসটা তাহলে কীরকম হতে পারে? স্যাম্পল স্পেসটা কি হতে পারে বলো? বলেই তো দিলে, হয় হোয়াইট হবে, নাহলে রেড হবে, নাহলে ব্ল্যাক হবে। 3টে পসিবিলিটি, হ্যাঁ কি না? হয় হোয়াইট হবে, নাহলে রেড হবে, নাহলে ব্ল্যাক হবে। এবার প্রত্যেকটার প্রবাবিলিটি আলাদা আলাদা, যার সংখ্যা বেশি তার পুরো চান্স বেশি। 5টা হোয়াইট আছে তাহলে তার চান্স বেশি, তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট কত?
এটাকে আমি P1 নাম দিচ্ছি। P1 তাহলে কত হবে বলো, প্রবাবিলিটি অফ হোয়াইট কত? বলো বলো, তোমরা বলছো না কেন? 1/2। 1/2 কেন? 5/10 বলবে, তারপরে সমাধান করে কি হচ্ছে সেটা পরের কথা, ঠিক আছে? আমরা বলবো 5/10, সমাধানটা পরে। তাহলে P2 হচ্ছে প্রবাবিলিটি অফ রেড 3/10, ঠিক আছে? এইভাবে হচ্ছে। আর এখানে হাফ লিখেও খুব অতটা লাভ নেই, আমরা 5/10ই রাখবো। তাহলে আমার যে 3 বারের মধ্যে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বলস আর অফ ডিফারেন্ট কালার্স। তার মানে এটা কি, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? সবটা ডিফারেন্ট কালারে, 3 বার হয়েছে, 3টেই কালার আছে, তো আমি ডিফারেন্ট কালার পেতে চাইছি। তার মানে কি প্রত্যেকটা কালার একবার একবার করেই আসতে হবে, ইয়েস অর নো? প্রত্যেকটা কালার একবার করেই আসতে হবে, 3 বারই তো তুমি করেছো না। 4 বার যদি করতে তাহলে 3টে কালার ছিল, তাহলে একটাকে রিপিট করতে হতো ম্যাক্স, মানে 3টে ডিফারেন্ট কালার তুমি পেতে পারতে না। এখন তাহলে 3টে ডিফারেন্ট কালার আমরা পেতেই পারবো। তাহলে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটা যেহেতু এক এক করে, তাহলে এখানে আসবে 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, হলো। আর এখানে আসবে P1 1, P2 1, P3 1, which is 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5/10, তারপরে হচ্ছে 3/10, আর একটা হচ্ছে 2/10। তাহলে কত হলো? 3টে 10 চলে গেল। সো এখানে 9 ফ্যাক্টোরিয়াল বাই 100 ইন্টু এখানে একটা 10 আছে, রাইট? সো 2 3, সো 3 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। সিম্পলিফাই করলে আরও যা যা আসে, এই সামথিং ইজ রং মনে হচ্ছে। না, এখানে 3 ফ্যাক্টোরিয়াল আসবে উপরে, 10 না, 3 বার তো, এন এর ভ্যালু তো 3। দাঁড়াও এটা মুছে দিই, এন এর ভ্যালু তো 3, সেটাই ভাবছি কি যেন একটা বড় বড় প্রবাবিলিটি তো একের থেকে বড় চলে আসলো। সো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5/10, 3/10, 1/10, 2/10, যা যা হয়। সো 5 দুগুণে 10, 10 কেটে গেল, তাহলে এদিকে থাকলো আমার 6 3 18, আর এদিকে থাকলো 100। কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 9/50 অ্যান্সার। বলো বুঝলে কিনা? ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তারপর দেখো এইটা কিন্তু খুব সহজ। নেক্সট কোশ্চেনটা খুবই সহজ। দেখো এটা হবে কিনা, তোমরা জাস্ট কমেন্ট করো হবে কি হবে না, ইয়েস অর নো। পড়ে বলো হবে কি হবে না। হবে? হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব নেক্সট অঙ্কটা, 13 নম্বর কোশ্চেনটা আমরা করব, এবং এই কোশ্চেনটা একটু আলাদা ধরনের, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে একটা ডিস্ট্রিবিউশন হয়, যেটা আমরা
পরে যখন পড়বো তখন বুঝতে পারবে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এটা অনেকটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেরই মতন, একটু আলাদা। ওখানে জাস্ট দুটো ব্যাপার থাকে, দুজন থাকে, এখানে তিনজন আছে, ঠিক আছে। সো যখন তিনজনেরটা করে নেবো তাহলে দুজনেরটা আরও ইজি হয়ে যাবে। সো কীরকম দেখতে হচ্ছে দেখো ব্যাপারটা, যে তিন বন্ধু, হ্যাঁ, একটা কয়েনকে টস করছে, মানে তুমি টস করলে, তারপরে তোমার বন্ধু টস করলে, তারপরে ফের টস করলে, এইভাবে কন্টিনিউ চলতে থাকছে। যে প্রথমে হেড পাবে সেই জিতবে। এটা হচ্ছে তোমাদের তিন বন্ধুর মধ্যে, ধরো তোমরা কে ব্যাটিং প্রথমে নেবে, তো কি ব্যাপার, তাহলে কীভাবে করবে জিনিসটা, তিন বন্ধু আছে তাদের মধ্যে ডিসাইড করতে হবে যে কে প্রথমে ব্যাট করবে খেলাতে। তো তোমরা কিভাবে এটা ডিসাইড করবে, তাই না? অনেকে আমরা কি করি, নাম্বার ব্যাটের নিচে নাম্বার লিখে দিই, এক একজন করে সিলেক্ট করে, সেটা একটা আছে। এবার এখানে তাহলে আমরা প্রথম কে ব্যাট ধরবে সেইটা যদি আমরা ডিসাইড করতে চাই, তাহলে এটা একটা উপায় হতে পারে, যে তিনজনই কয়েন টস করবে, মানে সবাইকে সুযোগ দেওয়া হবে। ধরো এ বি সি আছে, যতক্ষণ না টসে হেড পড়বে ততক্ষণ কি এটা চলতেই থাকবে? কারেক্ট। দেখা গেল তিনজনই টেল পড়লো, তাহলে তো ডিসাইড হলো না, আবার শুরু হলো, মানে যতক্ষণ যেই প্রথম হেড পাবে অমনি ও ডিক্লেয়ার হয়ে গেল যে জিতে গেল, তাহলে বন্ধ, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা শেষ হয়নি, কোশ্চেনটা হবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। আচ্ছা, তিনজনের বন্ধুর নাম দিয়ে দাও, লেটস সে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that the first person wins, ঠিক আছে। তাহলে প্রথম জনই জিতবে তার প্রবাবিলিটি কত, তাহলে বুঝতে পারছো, যতক্ষণ না হেড পড়বে এটা কন্টিনিউ চলবে। এটা মাল্টিনোমিয়ালের এক্সাম্পল না, তাও এটা দেওয়া হয়েছে। দেখো এখন প্রথম জন টস করলো, সে হেড পেতে পারে বা টেল পড়তে পারে। তো যদি হেড পড়ে যায় সে জিতে গেল, ইয়েস অর নো, সে জিতে গেল, বেরিয়ে গেল, গেম শেষ। আচ্ছা, এটা যদি না হতো তাহলে কি হতো, এরকম হতে পারত। আচ্ছা, এবার প্রথম জন জিতলো না, আমি চাইছি ফের, তাহলে নেক্সট বার কখন সে জিততে পারে, নেক্সট বার কখন জিততে পারে বলো? পরের দুজন যদি টেল হয়, তার মানে প্রথম তিনটেই টেল হবে, তারপরে নেক্সট রাউন্ডে হেড পড়বে, তাহলেই সে জিততে পারে, ইয়েস অর নো? মানে এটা প্রথম জনেরই, সে টেল করলো, তারপরে ফের টেল করলো, তারপরে আবার প্রথম জন হেড করলো, তাহলে সে জিততে পারবে। মানে আমরা শুধু দেখছি যে প্রথম জনকে জেতাতে চাইছি, আমাদের কাজ হচ্ছে প্রথম জনকে জেতাতে চাইছি। সো এটা তাহলে হেড হচ্ছে প্রথম জনের, কারণ প্রথম জন প্রথমেই টসটা করবে, তাহলে তিনজনেই টেল ফেলবে, তারপরে হেড পড়বে, তবেই তো সে জিততে পারে। নেক্সট বার কি হবে, তাহলে প্রথম তিনবারেই টেল পড়লো, আবার তিনবার টেল পড়বে, তারপরে রাউন্ডে হেড পড়বে, তবে সে জিততে পারবে, ইয়েস অর নো? তার মানে তিনটে টেল পড়বে, তারপরে একটা হেড পড়বে। আবার যদি এরকম হয় তাহলে আবার 3 তিরিকে 9টা পরপর টেল পড়বে, মানে 3টে রাউন্ড কমপ্লিট হবে, তারপরে হেড পড়বে। এইভাবে এটা কন্টিনিউ হতে থাকবে, ইয়েস অর নো বলো? বলো বন্ধুরা, ঠিক তো নাকি? তাহলে আমার কাজ কি, তাহলে প্রথম জনের জেতার প্রবাবিলিটি হলো সবগুলো প্রবাবিলিটিকে যোগ করে দেবো সিম্পলি। সো অ্যান্সার যেটা হবে সেটা হবে, তাহলে দেখো হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে হাফ প্লাস এটার প্রবাবিলিটি কত হবে, তাহলে এগুলো সবগুলো। আচ্ছা, এখানে তুমি বায়াস আনবায়াসড কয়েন আছে কিনা সেটা দেখতে হবে, তো এখানে যেহেতু কিছু বলা নেই আমরা ধরে নেবো আনবায়াস, তাহলে সবগুলোই 2, তাহলে এটাও 1-এর 2 1-এর 2 1-এর 2 1-এর 2, যেহেতু 4টা আছে তাহলে 1-এর 4 হবে,
তারপরটা কি হবে 1 2 কটা আছে এখানে 3 3 6 1 7 তারপরটা কত হবে 3 3 9 1 10 তাহলে দেখতে পাচ্ছ এটা একটা সিরিজ টাইপের যাচ্ছে না 4 তারপরে 7 তারপরে 10 তাহলে তারপরটা কত হবে বলো তারপরে কত হবে 13 13 এইভাবে এইভাবে এটা কন্টিনিউ হবে এই যোগফলের ভ্যালুটা বের করতে পারলেই হয়ে গেল তাহলে এখানে আমি যদি হাফ কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 1 2 এর কিউব তাহলে দেখতে পাচ্ছ এটা একটা জিওমেট্রিক সিরিজ তাহলে এর পরেরটি হচ্ছে 1/1 মাইনাস আর আর হচ্ছে এখানে 1 এর 8 তাহলে এটা হচ্ছে 1 এর 2 ইন্টু 8/7 তাই না তাহলে কত হচ্ছে 4/7 ঠিক আছে বুঝে হয়ে গেছো হোমওয়ার্ক এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা হচ্ছে যে find the probability that the second person wins হবে সেকেন্ড পারসন এর জেতার চান্স কত তাহলে তোমাকে এখান থেকে তুমি বুঝতে পারবে যে সব কটারই জেতার চান্স কি সেম আর কয়েনটা যদি বায়াসড হতো তাহলেও কি সবটা সেম হতো না আলাদা হতো বোঝা গেল কয়েনটা যদি বায়াস হতো তাহলেও কি সেম হবে এটা তোমাকে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে বোঝা গেছে কারো কোনো ডাউট থাকলে বলো কোনো কোশ্চেন থাকলে বলো আমি 2-3 মিনিট কোশ্চেন নেব তারপরে ক্লাসটা শেষ যা যা পড়ালাম তার মধ্যে কোনো ডাউট থাকলে বলো শিবেন্দ্র কিছু ডাউট আছে না স্যার ডাউট নেই স্যার আগের দিনে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন না হ্যাঁ স্যার ওই 10 দাগের যে অঙ্কটা যেটা হয়েছিল এ বি দিয়ে পি অফ এ প্লাস ওই এ আর বি কি ইন্ডিপেন্ডেন্ট কি ধরে নেবো যেটা কিছু বলা নেই আমাকে দেখতে হবে কোশ্চেনটা কিছু বলা নেই এ বিটা কি ধরবো সেটা বুঝতে পারছি না আচ্ছা তুমি আরেকবার ট্রাই করো দেখো ঠিক আছে হ্যাঁ নাহলে গ্রুপে ডিসকাস করতে পারো ঠিক আছে ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে কিছু আচ্ছা এবার আমি একটা বলি যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আমি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পোস্ট করব তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপেই তার অ্যান্সারগুলো করবে মানে সিলেক্ট করতে হবে এমসিকিউ কোশ্চেন যেহেতু থাকবে জাস্ট সিলেক্ট করবে ABCD ঠিক আছে ওখানে তোমাদের অ্যান্সারও দেওয়া থাকবে তোমরা অ্যান্সারও দেখে মিলিয়ে নিতে পারো ঠিক হলো না ভুল হলো সবই তোমরা জেনে যেতে পারবে ঠিক আছে সো এর কুইজটা আমরা টেলিগ্রাম গ্রুপেই কিন্তু নেব কথাটা বোঝা গেল ঠিক আছে এই প্রবাবিলিটির যে কুইজটা হবে সেটা টেলিগ্রাম গ্রুপেই হবে চলো ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ হলো সবাইকে গুড নাইট অ্যান্ড গুড হেলথ চলো